হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রসায়নের মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সমতাকরণ নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করবে সেই বিষয়টি জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা পরমাণুর বা কোনো একটা মৌলের যোজনী জানা। তুমি যদি যোজনী ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে তোমরা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া কীভাবে সমতাকরণ করতে হয় সেটার আমাদের যে প্রথম স্টেপটা এটা তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারবে। একটা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হলে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মৌলসমূহের যোজনীগুলো জানা। তো আমরা প্রথমে আজকে সমতাকরণ শুরু করার শুরুতে আমরা চেষ্টা করব তোমাদের যোজনী কিছুটা কনসেপ্ট যাতে দেওয়া যায়, যাতে তোমরা যোজনীগুলো জানতে পারো। একটা মৌল যেমন ধাতু, তার যোজনী কত হবে, যেগুলো আছে অধাতু তাদের যোজনী কেমনে বের করতে হয়, আমরা কিছুটা হিন্টস দিব আজকে প্রথমে। তাহলে তোমাদের মনে প্রথম প্রশ্ন জাগতে পারে যোজনী বলতে আসলে কি বোঝায়। আমি এখানে সংজ্ঞাটা লিখে রেখেছি। যোজনী বলতে বোঝায় যে অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা। একটা পরমাণুর সাথে যখন যখন দুইটা মৌলের আমরা ধরলাম কতিপয় পরমাণু যখন তারা একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে তারা অণুতে পরিণত হয়, তখন একটা মৌলের পরমাণুর সাথে আরেকটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তার নাম হচ্ছে যোজনী। যেমন আমরা যে বলি পানির ক্ষেত্রে H2O, এখানে একটা অক্সিজেনের সাথে কিন্তু দুইটা হাইড্রোজেন যুক্ত হইতে পারবে, যার জন্য এই অক্সিজেন যোজনী হচ্ছে 2 এবং এই যে হাইড্রোজেন তার যোজনী হচ্ছে 1। কি জন্য 1? কারণ আমরা যদি দেখি হাইড্রোজেনের কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে তার তো একটি শক্তি স্তর, তাহলে তার তার কিন্তু একটি ইলেকট্রন থাকে। যদি আমরা এটা লিখি ভাবে 1s1, একটি ইলেকট্রন থাকে। এই ক্ষেত্রে কি হয়, সে কিন্তু তার কাছে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে হিলিয়াম, সে তার মতো হতে চায়। অর্থাৎ হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস 1s2। সে 1s2 মানে এখানে সে দুইটা ইলেকট্রন পূর্ণ করতে চায়, যার কারণে সে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। যেমন সে সমযোজী বন্ধনে সাধারণত আবদ্ধ হয়। তো এক্ষেত্রে সে কিন্তু দুইটি ইলেকট্রন বা দ্বিত্ব পূর্ণ করতে চায়। তো আমরা যেহেতু সে একটা ইলেকট্রন শেয়ার করে রাসায়নিক বন্ধন গঠন করার সময়, আমরা বলি এই যে হাইড্রোজেন তার যোজনী হচ্ছে 1, মানে সে হচ্ছে একযোজী, তার যোজনী হচ্ছে 1। তার মানে এই যে হাইড্রোজেন তার যোজনী 1। তো এই যে অক্সিজেনের সাথে কিন্তু দুইটা একযোজী হাইড্রোজেন যুক্ত হইতে পারবে, যার কারণে এই যে অক্সিজেন তার যোজনী হচ্ছে 2। কিন্তু যদি আমরা বলি কার্বনের সাথে কয়টা একযোজী হাইড্রোজেন যুক্ত হতে পারবে, সেটা হচ্ছে 4টি। কার্বনের হচ্ছে যোজনী 4, যার ফলে কার্বনের সাথে 4টি হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হতে পারবে। অর্থাৎ কার্বনের যোজনী হচ্ছে 4। আমরা কিন্তু এইটা কেন লিখেছি যে অণু গঠনকালে এটা কিন্তু একটা পানির অণু, এটা হচ্ছে মিথেন অণু CH4, এটা হচ্ছে মিথেন অণু, সেটার নাম হচ্ছে মিথেন। অর্থাৎ অণু গঠনকালে তার যখন অণু গঠন করবে তখন কোনো একটা মৌলের, যেমন কার্বনের সাথে অন্য একটি মৌলের পরমাণু যেমন হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা, এখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে? 4টা। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, যার ফলে আমরা বলতে পারি যে কার্বন তার যোজনী হচ্ছে 4। একইভাবে এই যে হাইড্রোজেন সেটা হচ্ছে একযোজী মৌল। তো এভাবে তোমরা যে কোনো মৌল দেওয়া থাকলে, যেমন আমরা যদি বলি NH3, এই যৌগে নাইট্রোজেন হচ্ছে তার যোজনী হচ্ছে 3, আমরা লিখতে পারি এইভাবে NH3। এখানে 3টি একযোজী হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, যার ফলে নাইট্রোজেনের সাথে কয়টি একযোজী হাইড্রোজেন যুক্ত হতে পারবে? আনসার হচ্ছে 3টি। আমরা বলতে পারি নাইট্রোজেন যোজনী হচ্ছে 3। তো এইভাবে হচ্ছে যোজনী। তো আমরা যোজনীকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা বলতে পারি যে এই যে অক্সিজেনের যোজনী কত হচ্ছে 2, ও তো আমরা বলতে পারি তার কয়টা হাত।
মানে আমরা যদি এই বিষয়টা বুঝাই, তার হাত হচ্ছে দুইটা, একটা হাতে একটা হাইড্রোজেন আসবে এবং আরেকটি হাতে আরেকটি হাইড্রোজেন আসবে। তার মানে তার দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আসবে, ফলে তারা বন্ধনে আবদ্ধ হবে। একই আমরা বলতে পারি কার্বন, কার্বনের জন্য হচ্ছে 4, অথবা আমরা বলতে পারি কার্বনের হাত হচ্ছে 4টি, তার মানে তার 4টি হাতে 4টি হাইড্রোজেন আসতে পারবে। সেম ভাবে আমরা বলতে পারি যে নাইট্রোজেন, তার হাত হচ্ছে 3টি, আবার 5টিও হয়। তো এই যৌগ যে তার হাত 3টি, 3টি হাতে 3টি হাইড্রোজেন এসে একটা বন্ধনে তারা আবদ্ধ হয়েছে। এবার আমরা বলতে পারি সাধারণত যে একটা অণু গঠনকালে আমার একটা মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা, কয়টি যুক্ত হতে পারে। আমরা কিন্তু এখানে ও দিয়ে এইচ কিংবা 3টে দিতে পারবো না, যেহেতু অক্সিজেনের হাতে 2টা, আমাদের 2টা এইচ আসবে। একইভাবে আমরা কিন্তু এখানে কার্বনের হাত হচ্ছে 4টা, যার ফলে 4টা একযোজী হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ। আমরা তো 5টা দিতে পারবো না, কারণ এই যে কার্বন, তার হাত বা তার যোজনী হচ্ছে 4। একইভাবে আমরা কিন্তু এখানে CH4 লিখতে পারবো না, কারণ এই যে নাইট্রোজেন, তার যোজনী হচ্ছে 3, আমরা কিন্তু তার 3টা হাত আছে, আমরা 3টা হাতে একযোজী হাইড্রোজেন দিতে পারবো 3টা। এই হচ্ছে যোজনীর বেসিক কনসেপ্ট। যে যোজনী বলতে বোঝায় একটা মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা, কয়টা যুক্ত হতে পারবে, এটা হচ্ছে যোজনী। এখন প্রথমত আমরা দেখব ধাতুর ক্ষেত্রে তার যোজনী কত হয়। এটা তোমরা মনে রাখবে, ধাতুর ক্ষেত্রে যোজনী বের করাটা খুবই সহজ। তোমরা দেখবে ধাতুর ক্ষেত্রে এই ধাতুর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, যে কয়টা ইলেকট্রন আছে এইটা তার যোজনী। কিভাবে আমরা এটা বের করতে পারি, যেমন যদি আমরা একটা ধাতু লিখি, যেমন সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে তার প্রথম শক্তি স্তরে থাকে 2টা ইলেকট্রন, এরপরে থাকে 8টা ইলেকট্রন। আমরা এভাবে লিখতে পারি, এভাবে আমি লিখে দিই, তাহলে প্রথম থাকে 2টি, পরে থাকে 8টি, আর শেষ শক্তি স্তরে থাকে 1টি। তার মানে সোডিয়ামের শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান, 1টি। আমরা বলতে পারি সোডিয়ামের যোজনী হচ্ছে 1। একইভাবে আমরা যদি বলি ম্যাগনেসিয়াম, তার থাকে ম্যাগনেসিয়ামের থাকে প্রথমে 2টি, পরে থাকে 8টি, এরপরে থাকে আরো 2টি। তারপরে ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান, তার যোজনী হচ্ছে 2। এই যে সোডিয়াম, তার যোজনী হলো 1, কারণ তার শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান। যদি বলি ম্যাগনেসিয়াম, তার যোজনী হচ্ছে 2, কারণ তার শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান। যদি আমরা এরপর আমরা লিখতে চাই অ্যালুমিনিয়াম, তার হবে প্রথমে থাকবে 2টি, পরে থাকবে 8টি, পরে থাকবে 3টি। তাইলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। যে অ্যালুমিনিয়াম, তার যোজনী হলো 3। তো ধাতুর ক্ষেত্রে বিষয়টা খুবই সহজ, তোমরা দেখবে। অথবা তোমরা তার ইলেকট্রোমিনাসটা লিখতে পারো, যে সোডিয়ামের ইলেকট্রোমিনাস লিখে শেষ শক্তি স্তরে যে কয়টা থাকবে এটি তার যোজনী। আমরা যদি এটা দেখাই চিত্র না আঁকে বা এই ডায়াগ্রামটা না আঁকে, তোমরা ইলেকট্রোমিনাস বের করেও এটা দেখতে পারবে। যেমন সোডিয়াম, তার ইলেকট্রোমিনাস হচ্ছে 1s2, 2s2, 2p, 2p6, 3s1। তার মানে সোডিয়ামের শেষ শক্তি স্তর হচ্ছে 3s1। এই যে অরবিটালটি, এটি তার শেষ শক্তি স্তরের অরবিটাল। 3 বলতে বোঝায় তৃতীয় শক্তি স্তর, 2 বলতে বোঝায় দ্বিতীয় শক্তি স্তর। এখানে 1s বলতে বোঝায় প্রথম শক্তি স্তরের s উপশক্তি স্তর, 2s হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের s উপশক্তি স্তর, 2p হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের p উপশক্তি স্তর, আর এই 3s বলতে বোঝায় তৃতীয় শক্তি স্তরের s উপশক্তি স্তর। তার মানে এই 3s হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের একটা উপশক্তি স্তর। তাহলে আমরা বলতে পারি তার শেষ শক্তি স্তরে, মানে তৃতীয় শক্তি স্তর থাকবে 1টি ইলেকট্রন, যার ফলে তার যোজনী হচ্ছে 1। এই যে সোডিয়াম, তার যোজনী হচ্ছে 1। একইভাবে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, তার তো 12,
পারমাণবিক সংখ্যা, তা হবে 1s2, 2s2, 2p6, 3s2। আমাদের কিন্তু 12টি এখানে প্রোটন থাকবে বা ইলেকট্রন থাকবে। যে ম্যাগনেসিয়াম, তার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এখানে 2টি 4টি, 4 আর 6 হচ্ছে 10, 11, 12টি। তার শেষ শক্তিস্থল ইলেকট্রন আছে মোট 2টি, এই জন্য তার যোজনী হচ্ছে 2। আমরা এবার লিখতে পারি তার যোজনী হলো 2। একইভাবে আমরা যদি বলি অ্যালুমিনিয়াম, তার হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এখন তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে কিন্তু 3s হচ্ছে তৃতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তর, 3p হচ্ছে তৃতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর, অর্থাৎ তার শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 2টি, যোগ আর 1টি, মোট 3টি। যার ফলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম তার যোজনী হচ্ছে 3। তার মানে তোমরা যদি দেখো যে ধাতুর ক্ষেত্রে কি হবে, তার সর্বশেষ শক্তি স্তরের যে কয়টি ইলেকট্রন থাকবে এইটি তার যোজনী। ধাতুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা বের করা খুবই সহজ। এখন যদি অধাতু হয় আমরা কি বের করব, তার বেলায় কিন্তু এই নিয়মটা হবে না। তার বেলায় হবে, আমি লিখে দিয়েছি এই জায়গাতে, যে অধাতুর ক্ষেত্রে মৌলের শেষ শক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রন সংখ্যায় যোজনী নির্দেশ করে। অযুগ্ম ইলেকট্রন মানে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে এগুলা অধাতুর ক্ষেত্রে যোজনী নির্দেশ করে। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের। অধাতুর ক্ষেত্রে কিভাবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যায় যোজনী নির্দেশ করে। যেমন খুবই কমন একটা অধাতু, যেমন ক্লোরিন, তা হচ্ছে 17। তাহলে এটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাইলে এখানে কিন্তু মোট 17টি হবে, 6, 7, 8, 9, 10, 5 আর 2, 7, মোট হচ্ছে 17। তার শেষ শক্তি স্তরে কিন্তু আছে 7টা ইলেকট্রন, 5টা আর 2টা হচ্ছে 7টা। এখন যদি আমরা এইটাকে আমরা কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে আমরা বের করতে চাই, আমরা ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম আছে হুন্ডের নিয়ম। আমরা কিন্তু এই যে ইলেকট্রন বিন্যাসটা লিখেছি, এটা আমরা লিখেছি আউফবাউ নীতি অনুসারে। আউফবাউ হচ্ছে তোমার একটা জার্মান ওয়ার্ড, জার্মান, এটার আউফবাউ মানে হচ্ছে উপরে ওঠা। তোমরা পদার্থের গঠন অধ্যায়ে এটা শিখেছ, আউফবাউ, আউফবাউ নীতি। এই নীতি অনুসারে কিন্তু আমরা এই যে ইলেকট্রন বিন্যাস মানে অরবিটাল ইলেকট্রন বিন্যাস আমরা লিখেছি। আউফবাউ মানে হচ্ছে উপরে ওঠা, এটা জার্মান ওয়ার্ড, উপরে ওঠা, উপরে ওঠা। এটা মানে হচ্ছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে এর পরের অরবিটালে প্রবেশ করে। এখানে 1s হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল। 1s, 2s, 2p, 3s, 3p এগুলোর মধ্যে সব থেকে নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে 1s। তার থেকে কিছুটা শক্তি বেশি হচ্ছে 2s এর। এই নীতি অনুসারে এই নীতিটা বলতেছে যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল আগে পূর্ণ করবে। যেমন 1s আগে পূর্ণ করবে, এস এর মধ্যে জায়গা ধরে 2টা ইলেকট্রন, পির মধ্যে জায়গা ধরে 6টা ইলেকট্রন। তার মানে আগে যে 1s এটা ফিল আপ করার পর সে যাবে পরের শক্তি স্তরে, মানে আগে নিচেরগুলো ফিল আপ করে পরে সে শক্তির উচ্চ স্তর হিসেবে সে উপরে যাবে। এটা হচ্ছে আহ্বাও নীতি, মানে উপরে ওঠার নীতিটা। এটা আমরা এই অনুসারে লিখছি আহ্বাও নীতি অনুসারে। পরে আরেক নীতি আছে হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে আমরা যদি এটা লেখার পর শেষ শক্তি স্তরে আমরা হুন্ডের নিয়ম অনুসারে লিখতে পারি, এই যে এস উপশক্তি স্তর, এস এর মধ্যে সর্বোচ্চ জায়গা ধরে ইলেকট্রন 2টা, এস এর মধ্যে সর্বোচ্চ 2টা ইলেকট্রন জায়গা ধরে, 2টার জন্য আমরা একটা বক্স দিব। এটা হচ্ছে একটা অরবিটাল, আমরা একটা বক্স দিব যেহেতু 2টা জায়গা ধরে। এটা আমি একটু বড় করে দিতে পারি, তোমাদের সুবিধা হবে। আমি এটা একটু গ্যাপ দিয়ে লিখি, 3s2 পরে হচ্ছে 3p5। এস হচ্ছে একটা উপশক্তি স্তর এবং তার মধ্যে সর্বোচ্চ জায়গা ধরে 2টা ইলেকট্রন, এবং 2টা ইলেকট্রন আমরা একটা বক্সে রাখতে পারি। একটা বক্স মানে হচ্ছে অরবিটাল, তার মানে কেন একটা বক্স থাকবে, একটা অরবিটাল থাকবে। পির মধ্যে জায়গা ধরে সর্বোচ্চ 6টা,
এখানে 5টা আছে কারণ ইলেকট্রনগুলো শেষ হয়ে গেছে, মোট যেহেতু 17টা, বাট জায়গা ধরে সর্বোচ্চ 6টা। যেহেতু 6টা জায়গা ধরে, তাহলে প্রতি বক্সে জায়গা ধরে 2টা হইরা, তাহলে 6টার জন্য আমার বক্স কয়টা প্রয়োজন? 3টা। তাহলে আমরা এখানে দিব বক্স দিব আমরা 3টা, মোট আমরা 3টা বক্স দিব এইভাবে, 1টা 2টা 3টা, মানে একটা বক্সে জায়গা ধরে 2টা হইরা, একটা অরবিটালে 2টি ইলেকট্রন জায়গা ধরে। এই যে ছোট যদি আমরা এগুলো অরবিটাল বলি, তখন মানে একটা বক্সে জায়গা ধরে 2টা ইলেকট্রন, 3টা বক্সে জায়গা ধরবে মোট 6টা ইলেকট্রন। এটা পির জন্য, এটা হচ্ছে এস এর জন্য। আর এগুলো হচ্ছে আগের শক্তি স্তর, 1s 2s, এগুলো আমরা কিন্তু শুধুমাত্র শেষ শক্তি স্তরের জন্য এই হুন্ডি নিয়মটা অ্যাপ্লাই করব। এখন তোমরা দেখো এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? মোট 2টা ইলেকট্রন আছে। আমরা এখানে ইলেকট্রনের স্পিন বসাবো, স্পিন আমরা একটা দিব আপ এই উপরের দিকে, আমরা একটা দিব ডাউন ওই নিচের দিকে। এটা হচ্ছে স্পিন। স্পিন বোঝানোর জন্য এই চিহ্নটা দিব। যেহেতু 2টা ইলেকট্রন আছে, তাহলে একটা থাকবে এইভাবে, আর একটা থাকবে নিচের দিকে এইভাবে। 2টি ইলেকট্রন বোঝানোর জন্য আমরা এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের স্পিন হচ্ছে এই দিকে, এটা হচ্ছে একটা ইলেকট্রনের স্পিন। আমরা 2টি ইলেকট্রন দিব এইভাবে, একটা ইলেকট্রন এইভাবে, একটা ইলেকট্রনের স্পিন, মানে ঘূর্ণন। স্পিন বলতে যে ঘূর্ণন, ইলেকট্রন সমূহ যখন অরবিটালে ঘুরে তখন তাদের ঘূর্ণনটা কিরকম হয়, এটা যে আপ উপরের দিকে যায়, আটটার ঘূর্ণনটা নিচের দিকে হয়, ঘূর্ণন বোঝায় এগুলা। এরপরে এখানে আছে 5টা ইলেকট্রন, তাহলে 5টা দেওয়ার জন্য আমাদের নিয়ম হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে আগে আমরা প্রথমে একটা করে দিব, এখানে হবে একটা ইলেকট্রন, এখানে হবে একটা ইলেকট্রন, এখানে হবে একটা ইলেকট্রন, মানে আমরা সর্বোচ্চ সংখ্যক বিজোড় ইলেকট্রন সমূহ দিয়ে আমরা সাজাবো, যাতে যেভাবে সাজালে সর্বোচ্চ বিজোড় সংখ্যক পাওয়া যায়। যেমন তোমার এরকম মনে রাখতে পারো, তোমরা প্রথমে একটা করে দিবে। তোমার যে 5টা থাকে, তুমি আগে প্রত্যেকটা বক্সে একটা করে দাও, যেখানে তুমি একটা দিলে, এখানে একটা দিলে, এখানে একটা দিলে, দেওয়ার পর আমাদের হাতে আছে আরো 2টা ইলেকট্রন। এখন তুমি এখানে দিবে একটা, এখানে দিবে আর একটা। তাহলে এখন অযুগ্ন কয়টা আছে? একটা অযুগ্ন আছে। যেহেতু এখানে একটা অযুগ্ন আছে, আমরা বলতে পারি ক্লোরিনের যোজনী হচ্ছে এক, কারণ এখানে একটা অযুগ্ন ইলেকট্রন বিদ্যমান, মানে বিজোড়। একটা একা আছে, একা কয়টা আছে? এখানে যেহেতু একা একটা আছে, আমরা বলতে পারি ক্লোরিনের যোজনী হচ্ছে 1। ক্লোরিন এর যোজনী হচ্ছে 1। এটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি, যে হুন্ডের নিয়ম অনুসারে সর্বোচ্চ সংখ্যক আমার বিজোড় ইলেকট্রন থাকবে, আমি এইভাবে সাজাবো। এই যে 5টি ইলেকট্রন আমার হাতে আছে, আমি সর্বোচ্চ সংখ্যক কীভাবে বিজোড় সাজানো যায়? তোরা প্রথমে একটা করে দিবে, একটি করে দেওয়ার পর বাকি যা থাকবে আবার তোমার প্রথম থেকে শুরু করবে। এরকম যেটা অযুগ্ন থাকবে বা যেটা একা থাকবে, এটা হচ্ছে মানে যে কয়টা একা থাকবে এটি তো হচ্ছে তার যোজনী। তো এইভাবে আমরা আরেকটা দেখতে পারি, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। যদি আমরা সালফারের দেখি, সালফারের ক্ষেত্রে তার তো 16, প্রথমে হবে 1s2, এরপরে 2s2, 2p6, 3s2, 3p4, মোট হচ্ছে 16। এখন 3s2, 3p4, এটা আমরা এস এর জন্য একটা বক্স, পির জন্য 3টা বক্স হবে, একটা 2টা 3টা বক্স হবে। এসে আছে 2টা ইলেকট্রন, এস কিন্তু ফিল আপ আছে, 2টা ইলেকট্রন আছে, আমরা 2টা স্পিন দিব। এরপরে পির মধ্যে আছে 4টা ইলেকট্রন, আমরা প্রথমে একটি করে দিব, প্রত্যেকটা বক্সে আমরা প্রথমে একটি করে দিব। দেওয়ার পর আমাদের হাতে আছে আর মোট একটি ইলেকট্রন, আমরা একটি প্রথমে দিব ডাউন। তার মানে এখন আমাদের অযুগ্ন হচ্ছে 2টা ইলেকট্রন অযুগ্ন আছে। তার মানে বলতে পারি এখানে সালফার এর যোজনী হচ্ছে 2, সালফারের যোজনী হচ্ছে 2। বাট আমরা যে সালফার এক্সাইডের অবস্থায় নেই, উত্তেজিত করি, তখন কিন্তু তার যোজনী সাইড হয়, পরে 6 হয়। এটা আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ে আলোচনা করব। আর এখানে তোমরা জাস্ট আমি একটা বেসিক বোঝানোর চেষ্টা করলাম, আসলে ধাতুর ক্ষেত্রে আমরা যোজনী কেমনে বের করব, আর অধাতু হলে আমরা যোজনী কীভাবে বের করব। হচ্ছে অধাতু সালফার, সালফার কিন্তু অধাতু, তার যোজনী হচ্ছে 2, কারণ তার শেষ শক্তি স্তরে 2টা
অযুগ্ন ইলেকট্রন বিদ্যমান বা দুইটা বিজোড় ইলেকট্রন বিদ্যমান। হচ্ছে আমাদের যোজনীর আলোচনা। তো তোমাদের ধাতুর ক্ষেত্রে কিছু কমন আছে যেগুলা তোমরা এগুলো মুখস্থ করে ফেলো, যেমন সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়াম হলে 3, এরকম। পরে হাইড্রোজেন অধাতু, তার হচ্ছে 1। পরে আমার আছে ক্লোরিন, তার হচ্ছে 1। সালফার হচ্ছে 2 হয়, 4 হয়, 6 হয়। নাইট্রোজেনের আবার 3ও হয়, 5ও হয়। কার্বনের আবার 2 হয়, 4 হয়। এইভাবে তোমরা কমন যেগুলো আছে তোমার বইয়ের মধ্যে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। এটা রাসায়নিক বন্ধন অধ্যায়ে যোজনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা এখান থেকে এটা শিখতে পারবে। এটা হচ্ছে মৌলের থাকলে আমরা কিভাবে কোন একটা মৌলের যোজনী ধাতু অথবা অধাতুর বের করব। এখন এই যোজনীর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যৌগমূলক। যৌগমূলক হচ্ছে যদি দুটি অথবা কয়েকটি পরমাণু মিলে একটি আয়নের মতো কাজ করে, কোনো একটি মৌলের আয়নের মতো কাজ করে, হচ্ছে যৌগমূলক। তো যৌগমূলকের ক্ষেত্রে তোমার যোজনী কিন্তু খুব কাজে লাগবে। আমরা যখন রাসায়নিক বিক্রিয়া লিখবো তখন যৌগমূলকের আমাদের যোজনী জানা থাকা লাগবে। আমি কিছু গুরুত্বপূর্ণ যেগুলো যৌগমূলক আছে আমি এগুলোর যোজনী লিখে দিই, যেহেতু আমাদের এগুলো কাজে লাগবে আজকের ক্লাসে। কিছু গুরুত্বপূর্ণ যৌগমূলক এবং তাদের যোজনী। যৌগমূলক যৌগমূলক এবং তাদের যোজনী। যেমন প্রথমত অ্যামোনিয়াম, NH, তোমাদের বইয়ের মধ্যে এগুলো পাবে তোমরা, NH4+, হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, যৌগমূলকে এখানে নাইট্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু, মানে এই জায়গাতে কি হয়েছে, নাইট্রোজেন এবং H+ আয়ন তারা একসাথে হয়ে তারা NH4+ একটা আয়নে পরিণত হয়েছে, সে ক্যাটায়ন, এবং তারা একটা আয়নের মতো আচরণ করবে। এটা হচ্ছে একটা যৌগমূলক। যৌগমূলক, মূলক মানে হচ্ছে এরকম প্লাস মাইনাস থাকবে। এটা হচ্ছে ক্যাটায়ন, উপরে প্লাস আছে। তো এই যে যৌগমূলক, তার ক্ষেত্রে আমরা দেখবো এখানে প্লাস কয়টা আছে, একটা, তার জন্য হচ্ছে 1। অ্যামোনিয়ামের জন্য হচ্ছে 1। যদি আমরা লিখি কার্বনেট, হচ্ছে CO3 2-, কার্বনেট, তার হচ্ছে মাইনাস কয়টা, 2টা আছে, তার জন্য হচ্ছে 2। আমরা তো প্লাস মাইনাস দিব না, প্লাস মাইনাস হয় আদানে। যদি বলতো আদান কত, আমরা বলতাম +1। যদি এখানে যে কার্বনেট তার আদান কত, -2। বাট যখন আমরা যোজনী লিখবো প্লাস মাইনাস লিখবো না। এরপরে হচ্ছে সালফেট, খুবই কমন এগুলো, খুব কমন যেগুলো লিখে দিই। সালফেট হচ্ছে এটাও 2, সালফেটের 2- আছে না, 2 হবে সালফেট। এরপর হচ্ছে নাইট্রেট, NO3-, এখানে হবে 1, যেহেতু মাইনাস একটা আছে 1 হবে। এরপর হচ্ছে ফসফেট, PO4-, কারণ 3- আছে তার জন্য হচ্ছে 3। তো আমাদের যদি বলি কার্বনেট, এটা হচ্ছে CO3-, এটা আমাদের জানা থাকতে হবে। যদি বলি আমরা সালফেট, আমাদের জানা থাকতে হবে SO4-। যদি বলি আমরা অ্যামোনিয়াম আয়ন, এটা হবে NH4+। যদি বলি ফসফেট আয়ন, এটা হবে PO4-। যদি বলি সালফেট, SO4-। এইভাবে তোমাদের পরে একটা খুবই কমন আছে তোমার OH- হাইড্রোক্সিল আয়ন, হচ্ছে 1। তো এইরকম এই যে আমার কমন যেগুলো আছে তোমার কিন্তু এগুলার যৌগমূলকের সংকেত সহ তোমার যোজনী জানা থাকতে হবে। তখন আমরা যে কোনো ক্ষেত্রে যখন আমরা বিক্রিয়া লিখবো আমরা এগুলো লিখতে পারবো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলা ভালোভাবে মুখস্থ করবে, এগুলোর নাম সহ। এটা হচ্ছে অ্যামোনিয়াম, কার্বনেট, সালফেট, নাইট্রেট, ফসফেট, হাইড্রোক্সিল। ঠিক আছে, হচ্ছে আমাদের যৌগমূলক। ওকে, এরপরে আমরা এই যৌগমূলক কাজে লাগিয়ে কিভাবে কোনো একটি যৌগের সংকেত লিখতে হয় আমরা এটা দেখব। কারণ এই যে রাসায়নিক বিক্রিয়া তোমরা যদি ভালোভাবে শিখতে চাও, যে প্রত্যেকটা স্টেপ তোমার কিন্তু খুব ভালোভাবে পারতে হবে। তুমি যদি একটা স্টেপ মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা রাসায়নিক বিক্রিয়া লিখতে পারবে না, তোমাদের কাছে মনে হবে এটা তো আহামরি কঠিন। ঠিক আছে, তো
এই জন্যই বলি তোমরা স্টেপ ওয়াইজ যাবে। প্রথম তোমার কাজ হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া তুমি যে লিখতে হয়, তুমি কিন্তু অনেকগুলা স্টেপ তোমার শিখতে হবে। প্রথমত তোমার শিখতে হবে যোজনী, কোনো একটা মৌলের যোজনী কত, ধাতু তো অথবা অধাতু হলে। এরপরে তোমার কাজ হচ্ছে যৌগমূলকের সংকেত সহ তার যোজনী মুখস্থ করা। এই যে আমি যেগুলো লিখে দিলাম এখন। তুমি যখন যে কোনো মৌলের যোজনী পারবে, এরপর তুমি যখন যৌগমূলকের যোজনী জানবে এবং যৌগমূলকে যখন তোমার সংকেতও জানা থাকবে, তোমার এরপরে কাজ হচ্ছে যৌগমূলকের সাহায্যে কোনো একটা যৌগের সংকেত লেখা। যৌগের জাস্ট একটা যৌগের সংকেত কিভাবে লিখতে হয় তোমার এটা জানা থাকতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখাই। যেমন যদি আমরা বলি অ্যামোনিয়াম সালফেট, তো আমরা বলতে পারি, আচ্ছা অ্যামোনিয়াম দিয়ে দেখাই আমরা প্রথমে। অ্যামোনিয়াম ধরুন সালফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট। তাহলে এই যে অ্যামোনিয়াম সালফেট, এই তার সংকেতটা কিরকম হবে? তোমাদের কাজ হচ্ছে প্রথম তোমরা লিখবে অ্যামোনিয়াম NH4 প্লাস, প্লাস তোমরা দিবে না, প্লাস না দিয়ে জাস্ট লিখবে NH4। সালফেট হচ্ছে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, আমরা 2 লিখবো না। এই যে 2 মাইনাস, আমরা যে বলি সালফেটের যোজনী কত 2, এই 2 বসবে অপরটার নিচে আমরা 2 বসাবো। আর এই যে NH4 প্লাস প্লাস 1, তার মানে অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে 1 বসবে তার নিচে। আমরা তো তার নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, না দিলে হয়। আমরা লিখতে পারি NH4, এখানে 2 হবে, এখানে হবে SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। যদি বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট, তখন কিভাবে হবে? ম্যাগনেসিয়াম সালফেট, প্রথমত আমরা লিখবো Mg, তারপর লিখবো SO4। এখন দেখো যে ম্যাগনেসিয়াম, তার কিন্তু যোজনী হচ্ছে 2। ধাতু, এই যে কিছু আমরা শিখলাম ধাতুর যোজনী হচ্ছে 2 বসবে তার নিচে। আবার এই যে সালফেট, তার কিন্তু যোজনী 2 বসবে তার নিচে। এখন এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে শেষ পর্যন্ত ম্যাগনেসিয়াম MgSO4। কি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো এইভাবে তোমরা খুব ইজিলি যে কোনো যৌগে তোমরা সংকেত লিখতে পারবে। আমি একটা লিখে দেখাই, ম্যাগনেসিয়াম ফসফেট, এটাও গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট। এখন এই যে ম্যাগনেসিয়াম হবে Mg আর ফসফেট হবে PO4 3 মাইনাস। এই যে 3 মাইনাস, আমরা 3টা বসাবো তার নিচে 3, আর এই যে ম্যাগনেসিয়াম, তার জন্য হচ্ছে 2 বসবে ফসফেটের নিচে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট। যদি আমরা পরে বলি অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম আমরা লিখবো Al, সালফেট হচ্ছে SO4। এখন আমরা যোজনী বসাবো। এই যে অ্যালুমিনিয়াম, তার জন্য হচ্ছে 3 বসবে SO4 এর নিচে। আর এই যে SO4, এই যে 2 মাইনাস, মানে 2 হচ্ছে তার যোজনী, 2 বসবে তার নিচে। এই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। তো এইভাবে আমরা যৌগমূলক তার যোজনী জানতে হবে। কোনো মৌল বা ধাতু অথবা অধাতু তার আমাদের যোজনী জানতে হবে, তখনই আমরা এই ধরনের সংকেত আমরা লিখতে পারবো। যদি তোমরা এগুলা পারো লিখতে, এরপরে আমরা যাব হচ্ছে পরের স্টেপে। পরের স্টেপটা হচ্ছে আমাদের বেশ কিছু দ্বিপরমাণুক গ্যাস আছে। দ্বিপরমাণুক, যে লিখে দিই এগুলা দ্বিপরমাণুক।
তারা যখন বিক্রিয়া করে তারা একা থাকতে পারে না, বা আমি এটা অণু লিখে দিই, তারা কিন্তু একা থাকতে পারে না। তারা কিভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন হাইড্রোজেন H2, এটা একটা দ্বিপরমাণু গ্যাস H2, মানে দুইটা পরমাণু আকার তারা একটা বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। এরপরে আছে আমাদের N2, এরপর আছে O2, পরে আছে Cl2, পরে এগুলো এটসেট্রা, এগুলো আমরা লিখতে পারি দ্বিপরমাণুক, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এগুলো খুব কমন, তোমরা বারবার এগুলো পাবে। আমরা এগুলো বলতে পারি দ্বিপরমাণুক। তোমরা এই কয়েকটাই আছে, তোমরা যদি এই কয়েকটাই মনে রাখতে পারো এনাফ, এই কয়েকটাই আছে। তোমরা কিন্তু এইভাবে লিখতে পারবে না Mg2, এটা কিন্তু দ্বিপরমাণুক না, এটা লিখতে পারবে না, ঠিক আছে? তোমরা লিখতে পারবে না Na2, এটা জীবনে কখনোই হবে না, এটা Na2, মানে যখন তারা একা থাকবে তখন কিন্তু তারা Na2 কিন্তু কখনোই তারা এইভাবে তৈরি করবে না। এগুলো হচ্ছে ধাতু, ধাতুর সমূহ সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন তৈরি করে না। তো এগুলো হচ্ছে দ্বিপরমাণুক, তোমরা এগুলো মনে রাখবে H2, N2, O2, Cl2 এটসেট্রা। Br2 হতে পারে, I2 হতে পারে, যেগুলো হ্যালোজেন। তো এগুলো তোমাদের জানা থাকে, তখন আমরা আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে একটা বিক্রিয়া কীভাবে লিখতে হয়, আমরা স্টেপে যেতে পারবো, ঠিক আছে? তো আমার প্রথম স্টেপ হচ্ছে যোজনী জানা, এরপর স্টেপ হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী জানা, এরপর স্টেপ হচ্ছে এটা জানার পরে আমরা কিভাবে একটা যৌগের সংকেত লিখব, তখন আমরা সংকেতটা লিখতে পারবো। এবং সংকেত পাওয়ার পরের কাজ হচ্ছে আমাদের এই ধরনের যেগুলো দ্বিপরমাণুক আছে গ্যাস, এগুলার সংকেত জানা, যেমন N2, Cl2, O2, H2, এগুলো হচ্ছে দ্বিপরমাণুক। তারা যখন বিক্রিয়া ঘোষণ করে তখন তারা একা থাকে না, তারা N2 বা O2 এই একায় তারা বিক্রিয়া করে। এই স্টেপ, চারটা স্টেপ জানার পর আমরা যাব হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়া লেখা। এখন আমি প্রথমে ইজি কেস নিয়ে শুরু করব, কারণ প্রথমে কঠিন দিয়ে শুরু করে তোমাদের একটু বিষয়টা কঠিন মনে হতে পারে, এই জন্য আমরা প্রথমেই সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করবো। যেমন যদি আমি বলি তোমাদের এইভাবে, আমি লিখে দিব না, বলবো যে মনে করো ম্যাগনেসিয়াম ধাতু এবং অক্সিজেন বিক্রিয়া করলো, তখন কি উৎপন্ন হবে, তোমরা এই বিক্রিয়াটা লেখো। তোমরা কি লিখতে পারবে যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করার পর কি উৎপন্ন হবে? তাহলে এটা লিখতে পারতে হলে তোমরা প্রথমে লিখবে ম্যাগনেসিয়াম Mg। ম্যাগনেসিয়াম, এটা আমি একটু উপরে লিখে দেখাই। প্রথমত ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন। দেখো আমি কিভাবে লিখতেছি, তোমরা একটু খেয়াল করো, এরকম সমাতা করে ফেলবো একসাথেই, সমান দিয়ে দিলাম। আমি যখন লিখেছি ম্যাগনেসিয়াম, কিন্তু Mg2 লিখি নাই, সেটা যে এক পরমাণুক, এটা কিন্তু দ্বিপরমাণুক না। বাট যখন লিখছি অক্সিজেন, আমি তো O2 লিখেছি, কারণ আমরা জানি অক্সিজেন দ্বিপরমাণুক। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন যখন বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে Mg। তোমরা কি লিখবে, কি কি আছে এখানে, Mg আছে Mg লিখবে, O আছে O লিখবে। লেখার পর এত বেশি তোমার চিন্তা করা লাগবে না, এগুলাতে বেশি চিন্তা করলে সমস্যা। তোমরা কুল মাইন্ডে থাকবে, কি কি আছে, ম্যাগনেসিয়াম আছে আর অক্সিজেন আছে, এই যে ম্যাগনেসিয়াম বসাবে, অক্সিজেন বসাবে। পরের কাজ হচ্ছে তোমরা তো অলরেডি যোজনী পারো, এই যে ম্যাগনেসিয়াম তার জন্য হচ্ছে 2, তুমি 2 বসাবে অক্সিজেনের নিচে, আর অক্সিজেন জন্য হচ্ছে 2, তুমি 2 বসাবে ম্যাগনেসিয়ামের নিচে। এখন তুমি দেখো তো 2 2 তো ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি থাকবে MgO। যেহেতু সমান দুইটা হয়ে গেছে, আমরা MgO লিখতে পারি, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যোজনী বসানোর পর কাজ হচ্ছে তোমরা দেখবে এই পাশে কয়টা অক্সিজেন আছে বা কয়টা ম্যাগনেসিয়াম আছে। এখানে অক্সিজেন আছে দুইটা পরমাণু আছে, বাট আমি এখানে আছি একটা, তার মানে আমাদের, আমি এখানে সামনে 2 দিব। তোমরা কিন্তু মিলানোর জন্য আবার অক্সিজেন নিচে 2 বসিও না। আমরা যখন সমতা করবো সবসময় আমরা তার এই যে মূল সংখ্যার যে জায়গাটা আছে, প্রথমে আমরা শুরুতে কিন্তু সংখ্যা বসাবো, আমরা নিচে লিখবো না। তা আমরা এই যে 2 আর এই যে অক্সিজেন, তার নিচে কিন্তু আছে 1, তাহলে 2 একে 2, দুইটা অক্সিজেন পরমাণু। এখন তুমি দেখো আমি এখানে 2 দেওয়ার ফলে কি হয়েছে, ম্যাগনেসিয়াম কিন্তু 2টা হয়ে গেছে, বাট আমার এখানে ম্যাগনেসিয়াম আছে 1টি, তখন আমার এখানে দিতে হবে 2টা ম্যাগনেসিয়াম।
এই দেখো তো এখন কিন্তু সমতা হয়ে গেছে, দুইটা ম্যাগনেসিয়াম, ঠিক আছে, অক্সিজেন কিন্তু দুইটা আছে, এই পাশে কিন্তু দুই একে দুইটা আছে, এই হচ্ছে সমতাকরণ। ঠিক আছে, একইভাবে যদি আমি বলি তোমাদের, একইভাবে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তখন বিক্রিয়াটি কি হবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া, তোমরা প্রথমে লিখবে নাইট্রোজেন, এটা হবে N2। নাইট্রোজেন দ্বিপরমাণু, সে কিন্তু একা থাকতে পারবে না, সে কিন্তু N2 আকারে থাকবে, প্লাস পরে হচ্ছে হাইড্রোজেন, সেও কিন্তু দ্বিপরমাণু, এটা হবে H2। এখন আমরা লিখবো N, এখানে N আছে আর আছে H, আমরা H লিখবো, লেখার পর আমাদের কাজ হচ্ছে যোজনী বসানো। এই যে নাইট্রোজেন, তার জন্য হচ্ছে 3 বসবে H এর নিচে, আর H এর হচ্ছে 1 আমরা এখানে বসাবো, এটা দেওয়ার প্রয়োজন নেই, NH3 মানে অ্যামোনিয়া। এখন আমাদের কাজ হচ্ছে সমতা করা, এই পাশে নাইট্রোজেন আছে 2টি, এই পাশে নাইট্রোজেন আছে 1টি, আমরা 2 কোথায় দেবো? নিচে না উপরে? আমরা কিন্তু এখানে দিব, সামনে দিব, আমরা কিন্তু এখানে দিব না, তো 2টা নাইট্রোজেন হয়ে গেল। এরপরে এইচ আছে মোট কয়টি? 3 দুগুণা 6টি, বাট এখানে এইচ আছে 2টি, আমি যদি সামনে 3 দিয়ে দিই 3 দুগুণা 6টি হয়ে যাবে, এই তো সমতা হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি পরে বলা হয় হাইড্রোজেন এবং অক্সিজেন এর বিক্রিয়ায়, এই বিক্রিয়াটি লেখো, ঠিক আছে, তোমরা প্রথমে লিখবে হাইড্রোজেন H2 দ্বিপরমাণু প্লাস অক্সিজেন O2, তাহলে এখানে তুমি বসাও H, তুমি এখানে বসাও O। এখন তোমরা দেখো এই যে অক্সিজেন, তার যোজনী হচ্ছে 2 বসবে H এর নিচে, আর এই যে যোজনী হচ্ছে 1 বসবে অক্সিজেন নিচে, এটা হবে H2O। যোজনী বসানোর পর কাজ হচ্ছে সমতা করা। তোমরা দেখো এখানে H আছে 2টা, এখানে H আছে 2টা, বাট অক্সিজেন আছে 2টা এই পাশে, বাট এখানে আছে 1টা, তো আমরা কিন্তু যদি এখানে 2 দিয়ে দেই অক্সিজেন কিন্তু সমতা হয়ে যাবে, অক্সিজেন কিন্তু 2টা হয়ে যাবে, বাট H হয়ে যাবে 4টি, 2 দুগুণা 4, এখানে আছে 2টি, আমি সামনে 2 দিয়ে দেব, সমতা হয়ে গেল। অথবা আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, যদি হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তখন এখানে H2 উৎপন্ন হবে। সমতা করার বেলায় দেখো এখানে কিন্তু H সমান আছে, এখানে H 2টা আছে পরমাণু, এখানে H এর পরমাণু 2টা আছে, বাট অক্সিজেন এখানে আছে 2টা, এখানে আছে 1টা। আমি যদি এই অক্সিজেনের সামনে 1/2 দ্বারা গুণ করে ফেলি, 1/2 × 2 কিন্তু 1 হয়ে যাবে, মানে একটা অক্সিজেন, এই পাশে কিন্তু একটা অক্সিজেনই আছে। এই তো আমরা এইভাবে তারে সমতা করতে পারি। এগুলো তোমাদের খুবই কাজে লাগবে, আমাদের মূলের ধারণা অধ্যায়ের মধ্যে এগুলো প্রচুর আছে, তোমরা দেখবে এগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। আরেকটি আছে, এইভাবে আমরা বলতে পারি যদি হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে? হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করলো, হাইড্রোজেন দ্বিপরমাণু আমরা H2 দিব, যে ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণু আমরা Cl2 দিব, তখন কি হবে HCl। লেখার পর এই যে হাইড্রোজেন, তার জন্য হচ্ছে 1 বসবে তার নিচে, ক্লোরিনেরও 1 বসবে তার নিচে, তো 1 তো দেওয়ার প্রয়োজন নেই, HCl হবে। এরপরে কাজে সমতা করা, এখানে H আছে 2টি, Cl আছে 2টি, আমি যদি সামনে 2 দিয়ে দেই আমার কিন্তু সমতা হয়ে গেছে, শেষ। হচ্ছে আমাদের সমতাকরণের যেসব বেসিক আছে, আমাদের বেসিক টাইপের যে সমতাকরণ আছে এইগুলো, তোমরা এগুলো কিন্তু মাস্ট তোমাদের পারতে হবে। আমি যে ধাপে আমি তোমাদের বললাম তোমরা এই ধাপ অনুসারে করবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা 1 পরমাণুক না দ্বিপরমাণুক তোমরা কি লিখবে, লেখার পর এখানে কি কি আছে? ম্যাগনেসিয়াম আছে আর অক্সিজেন আছে, তোমরা লিখবে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পাশাপাশি লিখবে, লেখার পর তার যোজনী বসাবে। এই যে ম্যাগনেসিয়াম, তার যোজনী বসবে অক্সিজেনের নিচে, আর অক্সিজেন বসবে ম্যাগনেসিয়ামের নিচে। যোজনী বসানোর পর তোমরা যাবে সমতা করায়, তোমরা দেখবে বাম পক্ষে কয়টা আছে পরমাণু, ডান পক্ষে কয়টা পরমাণু আছে, এবং সমতা করার বেলায় সব সময় সামনে যোগ করবে, সামনে তোমরা সংখ্যা দিবে, নিচে কোনো সংখ্যা দিবে না, এটা কোনো হয় না। তারপরে এইভাবে সমতাকরণ করতে পারি। আর তোমরা এই অধ্যায়ের মধ্যে এই যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এগুলা তোমরা মূলের ধারণা অধ্যায়ে অথবা
তোমাদের সামনে যে অধ্যায় আছে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি অধ্যায়ে অথবা অ্যাসিড ক্ষার সমতা অধ্যায়ে এত বেশি পরিমাণে এগুলো লিখবে, দেখবে তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। বাট আমি তোমাদের জন্য এটা বুঝালাম যাতে তোমরা বুঝতে পারো। আমি কিন্তু বিষয়টা এরকম লিখতে পারবো যে সিম্পলি আমি এভাবে লিখে দিব যে 2mg প্লাস হচ্ছে কেন অক্সিজেন, এটা উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড, আমি সামনে 2 দিয়ে দিব। ঠিক আছে, দুইটা ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেন আছে দুইটা। বাট তোমরা কিন্তু এটা কিভাবে হলো তোমরা বুঝবে না, এই জন্য আমি কিন্তু এটা ভেঙে ভেঙে দেখিয়েছি যে প্রথমে কি হয়, স্টেপ ওয়াইজ তোমরা করার চেষ্টা করবে সব সময়, মুখস্থ না করে স্টেপ ওয়াইজ করবে। এটা মুখস্থের কোনো প্রয়োজন নেই, এটা মুখস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মুখস্থের কোনো প্রয়োজন নেই, তোমরা স্টেপ ওয়াইজ করবে। যেমন তোমরা এবার লিখবে যেমন কার্বন, এটা হচ্ছে এক পরমাণু, প্লাস অক্সিজেন, এটা হচ্ছে দ্বি পরমাণু, যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, এখানে কি কি আছে, সি আর ও আছে, তুমি কি সি আর এইচ লিখবে এইভাবে এই পাশে, সম্ভব? এটা এখানে কার্বন এবং অক্সিজেন তারা বিক্রিয়া করতেছে, সি এবং এইচ কি এখানে আসমান থেকে আসছে? সম্ভব না তো এটা, তার মানে কিন্তু এখানে কিন্তু এইচ হবে না, এখানে হবে ও, অক্সিজেন হবে। তোমরা আগে সি লিখবে পরে অক্সিজেন লিখবে, লেখার পর কাজ হচ্ছে যোজনী বসানো। এই যে কার্বন, তার জন্য হচ্ছে 4, 2 হয় 4 হয়, আমরা 4 বসাবো, এখানে 4 বসাবো। আর এই যে অক্সিজেন, তার জন্য হচ্ছে 2, আমরা এখানে 2 বসাবো। C2O4, তোমরা কি কখনো C2O4 নামে কোনো যৌগ তোমরা কখনো দেখেছো বাস্তব জীবনে? না, তুমি দেখো নাই। এটা কি হয় ঘটনাটা, 4কে 2 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে যাবে, আর 2কে 2 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, ধরো CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, খুবই কমন। কার্বন এবং অক্সিজেন মিলিত হয় উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এইগুলো তোমরা যদি স্টেপ ওয়াইজ করো, তোমরা ভিতরে কি ঘটনা ঘটতেছে খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং জীবনে কিন্তু এখান থেকে তোমার আনসার মানে পরীক্ষার মধ্যে সৃজনশীল বা এমসিকিউ যাই থাকুক না এখানে তোমার কিন্তু মিস হবে না, যে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো, স্টেপ বাই স্টেপ তোমরা যদি সলভ করো তখন কিন্তু অবশ্যই এগুলো পারবে। এখন আমরা এই টাইপের আরও কয়েকটি আমরা দেখি, এটা হচ্ছে 6 নম্বর, এই মোট 6টি। তোমরা আমাকে তো এখানে সমাধা করাই আছে, সমাধা করা লাগবে না, সমাধা করাই আছে, তোমাদের জানা থাকতে হবে। এখন আমরা একটু কিছুটা বড় একটা বিক্রিয়া দেখি পাওয়া যায় কিনা। যেমন আমরা বলতে পারি সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি হবে আসলে, ঘটনাটা কি হয় দেখো তো। এখানে যদি আমি এই সেলকে ভাঙলে কি উৎপন্ন হবে, ভাঙলে কিন্তু H প্লাস আর Cl মাইনাস উৎপন্ন হবে, তাকে ভাঙলে পানিতে বিয়োজিত করলে। আর সোডিয়াম কার্বনকে ভাঙলে সোডিয়াম প্লাস আর CO3 2 মাইনাস হবে। তোমরা যখন এইভাবে বিক্রিয়াটা লিখবে, আগেরগুলো কিন্তু খুব সহজ টাইপের আছিল, আমি বলেছিলাম খুব সহজ টাইপের, বাট এরকম তাহলে কেমনে করবে, তোমরা এরকম ভাঙবে যে এইচ সেলকে ভাঙলে H প্লাস আর Cl মাইনাস পাওয়া যায়, Na2CO3 কে ভাঙলে সোডিয়াম প্লাস হয় আর CO3 2 মাইনাস হয়। এখন এই প্লাসে মাইনাসকে আকর্ষণ করবে আর এই মাইনাসে প্লাসকে আকর্ষণ করবে, ঠিক আছে? সবসময় কিন্তু আকর্ষণ কিভাবে হয়, প্লাসের সাথে মাইনাসের, ঠিক আছে না? তো এইভাবে এই প্লাস এই মাইনাসকে নিয়ে তারা আলাদা একটা সংসার তৈরি করে ফেলবে, এটা হবে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম আর ক্লোরাইড, এরপর তো যোজনীটা বসাবে। এই যে সোডিয়াম, তার জন্য হচ্ছে 1 বসবে তার নিচে, এবং যে ক্লোরিন তারও কিন্তু 1 বসবে সোডিয়ামের নিচে, এটা কিন্তু 1 হয়ে যাবে। এরপরে H এবং এখানে আছে CO3 কার্বনেট, যদি অ্যাসিড এবং ধাতব কার্বনেট বিক্রিয়া করে তোমরা অ্যাসিড ক্ষার সমতার মধ্যে এই সকল বিক্রিয়া খুবই বিস্তারিত শিখবে। এখানে লেখাই আছে যে যদি অ্যাসিডের সাথে যদি ধাতু, এটা কিন্তু ধাতু, সোডিয়ামটা ধাতব কার্বনেট বিক্রিয়া করে, তখন লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। এটা মুখস্থ করে ফেলবে তোমরা, ঠিক আছে? যে অ্যাসিডের সাথে এটা হচ্ছে ধাতব কার্বনেট,
এটা আজ আমি যে শুরু করলাম তোমাদের রাসায়নিক বিক্রিয়া, এটা কিন্তু মানে অনেক বড় একটা বিষয়। ধাতব কার্বনেট, এটা কিন্তু ধাতব কার্বনেট প্লাস এটা হচ্ছে অ্যাসিড। তো ধাতব কার্বনেট যদি অ্যাসিড বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড, আমি CO2 লিখে ফেলি, প্লাস পানি উৎপন্ন হয়। ঠিক আছে, তার মানে এখানে আর কি বাকি রয়েছে? CO2 হবে, এখানে কার্বন ডাই অক্সাইড CO2, একটা অক্সিজেন, আর এই যে H, অক্সিজেন এবং H যদি একসাথে হয় কি উৎপন্ন হয়? পানি। তাহলে এখানে হবে H2O। তো তোমরা এটা চিন্তা করো না যে এখানে H আছে একটা, এখানে O আছে একটা, তাহলে HO হবে না। H আর হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হলে কিন্তু পানি উৎপন্ন হয়। তোমরা আগে H2O নেবে, লেখার পর তোমার সমাতা করবে। আমি তো সমাতা এখনো করি নাই, সমাতা করলে তোমরা দেখবে এগুলো মিল হয়ে যাবে। এর জন্য সমাতা করি এখন। আমরা এই প্লাস মাইনাসটা এখন মুছে ফেলি। এটা আমি বোঝার জন্য, যে তোমরা বুঝতে পারো সহজে। এখন দেখো আমরা সমাতা করব। এখানে সোডিয়াম আছে 2টা, আমি এখানে সামনে 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে কিন্তু এই যে ক্লোরিন, সেটা কিন্তু 2টা হয়ে গেছে। এখানে আছে একটা, আমি এখানে 2 দিয়ে দিব, তার সামনে 2 দিয়ে দিব। এখন হাইড্রোজেন কয়টা হলো? হাইড্রোজেন আছে 2টা, এই পাশে আছে 2টা। ঠিক আছে, অক্সিজেন আছে 3টা, এখানে 2টা একটা 3টা, সমাতা হয়ে গেছে, ডান। ঠিক আছে, তো এইভাবে তোমরা খুব ইজিলি যদি মনে রাখতে পারো তাহলে সলভ করতে পারবে। আমরা আরেকটা দেখি এই টাইপের। এখানে কি কি আছে? ফেরাস সালফেট আছে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি হবে ঘটনাটা? এই যে আমরা আগে প্লাস মাইনাস আলাদা করে ফেলবো, Na প্লাস হয় আর OH হয় মাইনাস। OH হাইড্রোক্সিল আয়ন, কিন্তু এই যে এটাতে আয়ন চলে আসছে, OH মাইনাস হয়। এখানে Fe হয় 2 প্লাস আর SO4 হয় 2 মাইনাস। তাহলে এই যে Fe প্লাস, এই প্লাস আর মাইনাস তার একসাথে হয়ে যাবে। আমরা লিখবো Fe আর OH, লেখার পর যোজনী বসাবো। Fe এর জন্য হচ্ছে 2 বসবে OH এর নিচে, আর OH এর জন্য হচ্ছে F -1 না 1 হবে, 1 বসবে তার নিচে, তাহলে FeOH2। ঠিক আছে, এটা হবে প্লাস হবে। আর কি বাকি রয়েছে? সোডিয়াম প্লাস আর অক্সিজেন মাইনাস। সোডিয়াম সালফেট মাইনাস, তাহলে এটা হবে, আমরা সোডিয়াম বসাবো, পরে সালফেট SO4 বসাবো। তাহলে যে SO4 সালফেট, তার জন্য হচ্ছে 2 বসবে সোডিয়ামের নিচে, আর সোডিয়াম হচ্ছে 1, তো 1 তো আমার দেওয়ার প্রয়োজন নেই, SO4 নিচে তো 1 আছে, SO4। এইভাবে তোমরা এগুলো সলভ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এইভাবে বিক্রিয়া দেওয়া থাকলে তোমরা সলভ করবে। তো এগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। আমরা কিন্তু এই অধ্যায়টা কিন্তু তোমার এই যে রাসায়নিক বিক্রিয়া তার উপর নির্ভরশীল। তুমি যে রাসায়নিক বিক্রিয়া এভাবে ভালোভাবে লিখতে না পারো, তাহলে তোমার অনেক ধরনের অনেক টাইপের ম্যাথ এই অধ্যায়ে তোমরা সলভ করতে পারবে না। যেমন লিমিটিং বিক্রিয়ক বের করা, স্টয়কিওমেট্রি অনুসারে বিভিন্ন বিক্রিয়া আমরা লিখবো, এগুলা উৎপাদের শতকরা পরিমাণ, এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমরা দেখবে বিক্রিয়া ছাড়া কিন্তু হবে না, বিক্রিয়া পারতেই হবে। ঠিক আছে, তা আমরা আজকের ক্লাসে এই বিক্রিয়াগুলো কীভাবে লিখতে হয় এগুলো বিস্তারিত আমরা দেখালাম। তোমরা আশা করি তোমাদের বইয়ের মধ্যে আরও যেসব বিক্রিয়া লেখা আছে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের দেখবে এটা আয়ত্তে চলে আসবে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।